সে সিনিয়র ডাক্তারই হোক আর জুনিয়র ডাক্তার হোক, এই কেসের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আমি কিন্তু সন্তুষ্ট নই এখনো। এই কারণে যে আসল যে জায়গাটা, সেই জায়গার থেকে মনে হচ্ছে আমরা অনেক মাইল পিছনে পড়ে আছি। মানে যদি কেউ চশমা সহ মরে তাহলে তো আমি হোমিসাইড বলবো না। এখানে তো হোমিসাইডের ব্যাপারটা সেটেল হয়ে গেছে, যে তাকে খুন করা হয়েছে, খুন করার পরে তার চোখে চশমা লাগিয়ে দেওয়া হয়েছে। তো তাই যদি হয় তাহলে কি হচ্ছে, খুনের পরে তারা এমনভাবে সাজিয়ে, ও তার মা বলেছিল যে সে এমনভাবে আমাদের যখন তাদের মানে বডি দেখানো হলো তখন সে মনে হচ্ছে যেন ঘুমিয়ে রয়েছে এইভাবে হাত দিয়ে। ওটাও কিন্তু ঠিক না, তার মানে অন্য জায়গার থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে ডাক্তারবাবু, এ আপনাদেরই কাজ মনে হচ্ছে। সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায়, মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় অতি মানে সূক্ষ্মভাবে মনে হয় যেন মানে ট্রেন্ড, মানে হাত দিয়ে এই কাজটা করা হয়েছে। স্যার, আপনি একটু আগে আমাদের বলছিলেন যে সিবিআই এর যে কাজ সেটাকে 3 ভাগে ভাগ করে আপনি আমাদের বোঝালেন যে কিভাবে 3 ভাগে ভাগ করে বিষয়টা আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে সিবিআই এর কাজটা কতটা কঠিন। এটা কিছু যদি আমাদের দর্শকদের হ্যাঁ, এবার আমি বলি কি, আমি সবাইকে জানিয়েই প্রায় 5-6 দিন আমি দিল্লিতে ছিলাম। তো সেখানে যে এই বিষয়ে যে চিন্তা হয় নাই তা না, যথেষ্ট চিন্তা হয়েছে। এবারে আমরা যদি, আমি প্রথমেই যখন এই বিষয়ে বিভিন্ন সময় বলি, দেখুন বিশেষ করে আমি দর্শকদের বলতে চাই যে আমি প্রথমেই বলেছিলাম যে দেখুন, কেসটা যখন আমরা তদন্তের জন্য শুরু হয় তারপরে আস্তে আস্তে ডালপালা গজাতে থাকে। এখন সেই ডালপালা গজাতে চলতে চলতে এমন একটা স্টেজে এসে যায় যে ডাল হয়ে যায় মানে ইম্পর্ট্যান্ট, আর প্রথম থেকে যেখান থেকে শুরু করে গেছিলাম সেটা পিছনে চলে যায়। তো এখানে দেখুন 3 ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে খুন এবং ধর্ষণ, এইটা হচ্ছে মূল অপরাধ। কিন্তু অর্থাৎ এইটা হচ্ছে প্রথম আমাদের তদন্ত শুরু করেছি আমরা, এইটাই হচ্ছে আমার কাজ। তারপরে তদন্ত করতে করতে গিয়ে হাজির হওয়া গেল কি, ইতিমধ্যে সরকার নিজেই, পশ্চিমবঙ্গ সরকার নিজেই তাদের করাপশান নিয়ে করতে চাইলো, তদন্ত করতে চাইলো, কিন্তু হাইকোর্ট বলল না, এটাও সিবিআই করবে। তাহলে সিবিআইয়ের হাতে আর একটা কেস এসে হাজির হলো। তাহলে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে মূল কোনটা, খুন এবং ধর্ষণ। এই দ্বিতীয়টা এসে হাজির হলো এই করাপশান, এবং এমনই করাপশান যে এইখানে এখন সুপ্রিম কোর্ট গতকালকে বলছে যে এ তো দেখছি আস্তে আস্তে এ তো অনেক বিস্তৃত করাপশান, বিভিন্ন, খালি এই কলেজে না, সমস্ত কলেজে। তাহলে কি সলিসিটর জেনারেলকে জিজ্ঞেস করলেন যে এটা যদি সিবিআইকে দেওয়া হয় তাহলে তো পুরো কেস, এত কি কেস করতে পারবে? তো বলে সে বিষয়ে পরে আলোচনা করা, সেই বিষয়ে কিন্তু বেশি আলোচনা হলো না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, এই করাপশানটা শুধু একটা কলেজে না, এই করাপশানটা একটা কলেজে না, তাই তো আমাদের পুরো পশ্চিমবঙ্গে 26টা মেডিকেল কলেজ হসপিটাল আছে, আর 9টা হচ্ছে প্রাইভেট সেক্টরে, 35 হচ্ছে মেডিকেল কলেজ। আর তো এই এত কলেজ যদি আমি আরও যদি নিচের দিকে যাই, মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে শুরু করে কমিউনিটি হসপিটাল, প্রাইমারি হেলথ কেয়ার, সাব প্রাইমারি, টোটাল মেডিকেল কলেজ যদি ধরি, এত জায়গায় করাপশানটা ছড়িয়ে গেছে, অনেক দিন ধরে তদন্ত করতে হবে। তো আমি সেটার দিকে যাচ্ছি না, কিন্তু সেই কথাও কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই কথাটা বলেছেন যে তাহলে সিবিআই কি প্রস্তুত আছে, সে বিষয়ে আমরা পরবর্তীকালে চিন্তা করা যেতে পারে। 3 হচ্ছে, 3 কোনটা, কোন বিভাগ, সেটা হচ্ছে প্রমাণ লোপাট করা।
প্রমাণ লোপাট করার মধ্যে সরকারের লোক, পুলিশ ইনভলভ, একজন পুলিশ মানে যে থানেদার যেই হচ্ছে কেসটা রেজিস্ট্রি করেছে তাকেই অ্যারেস্ট করেছে পুলিশ, সিবিআই। সেই এবং অনেকটা যারা লোপাট করার ব্যাপারটা কিন্তু সিবিআই অনেকটা এগিয়ে গিয়েছে, এখান থেকে তাদের মুক্তি নাই। এবং আমার যেটুকুন অভিজ্ঞতা আছে আমি বলতে পারি, যেটুকুন এভিডেন্স অলরেডি মানে ইতিমধ্যে সিবিআই জোগাড় করতে পেরেছে, এবং লোয়ার কোর্টে তো তাকে করতে হয়, সুপ্রিম কোর্ট তো সেটা বলছে না, সুপ্রিম কোর্ট শুধু দুটো একটা লাইন বলছে, কিন্তু কোর্টে যখন যে বলা হচ্ছে একে আমি পুলিশ কাস্টডিতে চাই, তাহলে তো তাকে কেস ডায়েরি দেখাতে হয়, কত দূর আপনি এগিয়েছেন তাই বলেন, কেন চান আপনি তাকে, আপনি পুলিশ কাস্টডি চান কেন, তাহলে সেখানে কিন্তু অনেক বিস্তারিতভাবে বলতে হয় যে তার ইনভলভমেন্ট, তার এই করেছে সেই করেছে সেই করেছে। তাহলে সেই দুইজন লোক, যে হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে ওসি, তারা এখন জেলে। তাহলে ওই পার্টটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবং তারা সেই মানে সিন অফ ক্রাইম সেটাও যে নষ্ট করেছে তাও প্রমাণ হয়ে গেছে। তারা যেভাবে সুরতাল রিপোর্ট তৈরি করেছে সেটাও ঠিক করে নাই, তাও প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে পোস্টমর্টম ঠিকমতো করে নাই, তাও প্রমাণ হয়ে গেছে। এবং তাকে জলদিবাজিতে তার দেহ সৎকার করা হয়েছে, এমনকি তাদের মা বাবাকে সেইখানে থাকতে দেওয়া হয় নাই, তাদের অনুপস্থিতিতে তাকে তার বডিটা তার দেহ দাহ করা হয়েছে। তাহলে এই সব কিছু নিয়ে এই যে থার্ড পার্টটা, আমি থার্ড পার্টটা কিন্তু অনেকটা প্রমাণ হয়ে গেছে। এখানে কিন্তু অনেকেরই আমি বলতে পারি অনেকেরই জেল হয়ে যাবে, এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু প্রধান যে জিনিসটা, আমরা কি এখনও সিবিআই কখনো তাদের প্রেস স্টেটমেন্ট কি করেছে কোথাও? তাদের তো পাবলিক রিলেশন অফিসার আছে দিল্লিতে, তারা ঠিক বলেছে কি যে আমরা প্রমাণ করতে অলরেডি আমরা নাম বলবো না কে এই কাজটা করেছে, কে ধর্ষণ করেছে আমরা নাম বলবো না, কিন্তু আমাদের হাতে প্রমাণ এসে গেছে যে কে ধর্ষণ করেছে, এই কথা কখনো বলেছে কেউ? এমনকি সুপ্রিম কোর্টের যে সমস্ত রিপোর্ট দিয়েছে সেখানেও সুপ্রিম কোর্ট কিন্তু বলেননি, সুপ্রিম কোর্টে বলতে পারতেন, নাম তো করছেন না। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের এই পোস্টমর্টম সে যাই হোক, ভালো হোক মন্দ হোক, আমি প্রথম থেকেই বলছি যে আমাদের দেখুন सीबीआई একটা ট্রেনিং আমাদের হয়েছে, अगर तुम देखते रहोगे क्या खराब है तो तब तो तुम बनेगा नहीं, যা তুমি পেয়েছো ওখান থেকেই তোমাকে বার করতে হবে। তো যেটুকুন সে দিয়েছে কি বলছে, এটা হোমিসাইড, তার মানে খুন হয়েছে, এটা সে বলেছে যে ওপিনিয়ন দিচ্ছে, মানে লাস্টে তো ওপিনিয়ন দিতে হয়, কজ অফ ডেথ বলছে যে এটা হোমিসাইড হয়েছে, মানে খুন হয়েছে, 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে কি যে তার গলা টিপে মারা হয়েছে, তারপরে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তার মানে নাক আর গলা চেপে ধরে দিয়ে সেখানে তাও করা হয়েছে সঙ্গে সঙ্গে, এবং তার যৌন এতে এমনভাবে কিছু জিনিস দিয়ে ভেতরে ঢোকানো হয়েছে, সেটা তাকে বাংলায় বলা হয়, ইংরেজিতে বলা হয় সেক্সুয়াল অ্যাসল্ট, আমরা বাংলায় ধর্ষণ বলতে পারি। কিন্তু কে ধর্ষণ করেছে এই কথাটা কি আমরা এখনও কেউই তো, গণমাধ্যম বলেন আর যাই বলেন, কেউ বলতে পারে নাই যে অমুক ধর্ষণ করেছে। তাহলে সেইটাও সেই ব্যাপারটা তো আমাদের অনেক দূরে রয়েছে। কে খুন করেছে? একজন খুন করতে পারে না, এটা মোটামুটি এখন সবাই এই কথাও কিন্তু, এবং গতকালকেও কিন্তু সেই কথা উঠেছে যে একজন, আমি বলবো যে একজন বুদ্ধিজীবী অ্যাডভোকেট, উনি বললেন কি বললেন যে এই কেসটা কিন্তু অত সহজ না, এই কেসটা
একজনের কাজ না, অনেক কয়েকজন, বেশ কয়েকজন মিলে কাজ করেছে। তো কারা কারা করেছে? ইতিমধ্যেই আর একটা প্রশ্ন আসছে যে আমরা যখন বলছি এই পোস্টমর্টম রিপোর্ট সে ওখানে ঠিকমতো হয় নাই, খুবই খারাপ পোস্টমর্টম রিপোর্ট, কিন্তু দেখা যাচ্ছে কি যে এই জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে তারা নিজেরা 3 জন জুনিয়র ডাক্তারকে পাঠিয়েছিল এই দেখতে যে যাতে এই পোস্টমর্টম ঠিকমতো করা হয়। সেখানে তারা 3 জন ছিল এবং তারা দেখে বলছে কি তারা সব ঠিকঠাক হয়েছে বলে একদম সেখানে লিখে সিগনেচার করেছে। তার মানেটা কি? তাহলে এই জুনিয়র ডাক্তাররা নিজেরাই ইনভলভ, অন্তত তাদের সন্দেহ করা হচ্ছে, তাদেরকে 3-4 বার সিবিআই ইন্টারোগেশন করেছে এবং আরও বেশ কিছু ওখানকার লোক এবং ডাক্তার, ওই উপরের ডাক্তার নিচের মানে মানে সিনিয়র ডাক্তার বা জুনিয়র ডাক্তার তাদেরকে ইন্টারোগেশন করা হয়েছে। আর এই যে 4-5 জন 6 জন লোক নিয়ে যদি তাকে যে খুন করা হয়েছে, এটা তো কোনো বাইরের থেকে এসে করতে পারে না। একজন লোক তাকে খুন করে এইভাবে যেভাবে তাকে ক্ষত হয়েছে, তার শরীর যেভাবে রক্ত বেরিয়েছে, একজন লোকের পক্ষে সম্ভবপর না। তাহলে কারা করলো? ডাক্তাররাই করেছে, বাইরের লোক তো আসে নাই। সে জুনিয়র সিনিয়র আমি ছেড়ে দিলাম। আর এই যে নষ্ট করেছে, প্রমাণ নষ্ট করেছে, সেই প্রমাণ নষ্ট করার থেকে সিন অফ ক্রাইম থেকে শুরু করে একেবারে মানে রিপোর্টিং কিভাবে এফআইআর করা হবে সেটাও ঠিকমতো করে করা হয় নাই। তারপরে জলদিবাজিতে তার করে সৎকার করে দেওয়া হলো, তারপরে তাকে জলদিবাজিতে এই করে দেওয়া হলো, এই পোস্টমর্টম রিপোর্ট করে দেওয়া হলো, তাও ঠিকমতো করে করলো না। তো তার জন্য কে দায়ী হবে? ডাক্তাররাই দায়ী হবে। তাহলে ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে? সে সিনিয়র ডাক্তারই হোক আর জুনিয়র ডাক্তার হোক, এই কেসের সঙ্গে তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর সঙ্গে পুলিশ আছে কি মানে সেটা কোন পার্টটা? পুলিশ কিন্তু এই কথা কাউকে পুলিশ বলে নাই যে তুমি খুনের মধ্যে আছো, এইটা তো কেউ বলছে না। বা সিবিআইও ইনডাইরেক্টলি বলেনি যে পুলিশ এই ধর্ষণের মধ্যে আছে, পুলিশ খুনের মধ্যে আছে। কিন্তু কিসের মধ্যে আছে? এই এভিডেন্সটা লোপাট করার মধ্যে তারা রয়েছে, কাউকে বাঁচানোর জন্যই হোক, যা কোনো করার জন্য। অতএব আমরা যদি আজকে মনে করি কালকেই কেসটা শেষ হয়ে যাচ্ছে, এই কেসটা আরও বহু ঘষতে হবে সিবিআইকে। পার্টিকুলার আমি এই দুটো পার্টটা কিন্তু ছেড়ে দিচ্ছি, ওই করাপশান আর এই লোপাট করা, এই দুটো সহজ ব্যাপার। কিন্তু আসলটা হচ্ছে খুন এবং ধর্ষণ। এটা কিন্তু আমি যেটুকু মনে করি, এবং আমি খুব মানে চিন্তিত হয়ে গেছি। আমি আগের পরে কিছুটা মানে আমার কাছে মনে হচ্ছিল যে জিনিসটা বোধহয় এগিয়ে যাবে খুব দ্রুত, কিন্তু আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। যদিও আমাদের সুপ্রিম কোর্ট কি বলছেন, দেখুন সুপ্রিম কোর্ট কি বলছেন, যে সিবিআই তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তার তদন্ত চালিয়ে নিয়ে যাক। তার মানে তারা সন্তুষ্ট। কিন্তু আমি কিন্তু সন্তুষ্ট নই এখনো। এই কারণে যে আসল যে জায়গাটা, সেই জায়গার থেকে মনে হচ্ছে আমরা অনেক মাইল পিছনে পড়ে আছি। স্যার আপনি যে বিষয়টা বললেন যে আপনি এখনো মানে আপনার যেটা ধারণা যে আপনি অনেক মাইল পিছনে পড়ে রয়েছেন, এবং এই রকমই মানে একটা আভাস দিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড় আগের বারে যে শুনানি হয়েছিল। কারণ তিনি সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট সেটা বন্ধকামে ছিল, সেটা পড়ে তিনি লিটারালি বিচলিত হয়ে পড়েছেন, এই ওয়ার্ডটা ইউজ করেছিলেন, বিচলিত হয়ে পড়েছেন। এবং তিনি কিন্তু বারবারই সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন যে সিবিআই ঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং
এবারেও যে সোমবার দিন যে শুনানি হলো সেখানেও কিন্তু সিবিআই এর তদন্তের যে স্ট্যাটাস রিপোর্ট সেটা দেখে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন যে সিবিআই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই এর তদন্তের মধ্যে দিয়ে উঠে এসেছে এবং তার মধ্যে থেকেই তিনি একটা প্রশ্ন করেছেন যে যে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তিনি চোখে চশমা পরে থাকেন কেমন করে, কারণ তার চোখে চশমা ছিল এবং মৃতদেহের চোখে চশমা থাকার বিষয়টা নিয়ে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তুলেছেন এজলাসে। এইবার আমি বলি, এইটা নিয়েই তো আমি বলি কি আমার ভালো হতো যদি আমরা 40 মিনিট এইটা নিয়েই আলোচনাটা করতাম, তাহলে আমি খুশি হতাম এবং অন্য একটা দিন আরও বিস্তৃতভাবে এই আলোচনাটা করা যাবে, কিন্তু আপাতত হবে কিছুটা অন্তত বলা হোক। তিনি নির্যাতিত উনি এবার পুরো কথাটা উনি কী বলেছেন তাকে ট্রান্সলেট করলে এরকম দাঁড়ায়, নির্যাতিতা চশমা পরেছিলেন বলে আঘাত অভিঘাত বেড়েছে বলে জানিয়েছে সিবিআই। এটা কিন্তু ওনার মানে জানিয়ে দিলেন উনি যে এই কথা সিবিআই লিখেছে। ঘুমন্ত অবস্থায় তিনি চশমা পরে রইলেন কিভাবে? এইভাবে কি কেউ ঘুমে চশমা পরে কি কেউ ঘুমায়? এই হলো প্রশ্ন। উনি তার উত্তর দেননি, কিন্তু খালি প্রশ্ন করেছেন। সত্যই কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন? সেটাও কিন্তু প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের কিন্তু বিস্তৃত আলোচনা ওখানে হয়নি। হয়েছে কি না? হয়নি। তাহলে আমাদের সেইটা আলোচনা করতে হয়। আচ্ছা, একটা কথা বলি, আমি নিজে চশমা পরি এবং আমার একটু শুয়ে শুয়ে পড়ার অভ্যেস আছে, ফলে আমার চশমাটা একটু খারাপ হতে থাকে। শুয়ে শুয়ে পড়ার অভ্যেস আছে আমার, তা নাহলে আমার ঠিক মানে জায়গাটা মনে হচ্ছে না। ফলে আমার বেডরুমও সঙ্গে পাশে থাকে, টেবিল থাকে, চেয়ার, এই ছোট এটা থাকে, পেন থাকে, লিখতে থাকি। তো আমি বলি কি, যখন কেউ ঘুম এসে যায় তখন কিন্তু বাই নেচারই তাকে কি বলবে, তুমি চশমাটা খুলে ফেলো, এবং খুলে ফেলতে হয়। এখানে যদি দেখা যায় যে সে মরে পড়ে আছে তখনও চশমা রয়েছে, তাহলে প্রথমেই আমার বিশ্বাস হবে না যে এইটা তার, সে ওইটা শুয়েছিল বলে ঘুমিয়েছিল, সেই অবস্থায় সে মারা গেছে বলে, তাহলে তো সে তো কি ন্যাচারাল ডেথ হয়ে যাবে। তাহলে মানে যদি কেউ চশমা সহ মরে তাহলে তো আমি হোমিসাইড বলবো না। এইখানে তো হোমিসাইডের ব্যাপারটা সেটেল হয়ে গেছে যে খুন হয়েছে সম্বন্ধে, মানে একটা লোককে খুন করা হলো আর সে একেবারে ডাক্তারের মতো করে সে চশমা পরে মরলো, এইটা তো আমি মানতে রাজি না। এমনকি যদি এখানে, এবং সেই জন্য উনি দুটোই প্রশ্ন করেছেন, উনি কিন্তু একথা বলেন নাই যে এটা সম্ভবপর কি সম্ভবপর না, উনি দুটি প্রশ্ন করে রেখেছেন। তাই সেই প্রশ্নেরই আমি উত্তর দিচ্ছি 1 নম্বর। 2 নম্বর, তাহলে কি হচ্ছে যে তাকে খুন করা হয়েছে, খুন করার পরে তার চোখে চশমা লাগিয়ে দেওয়া হয়েছে। তো তাই যদি হয় তাহলে কি হচ্ছে, খুনের পরে তারা এমনভাবে সাজিয়ে, ও তার মা বলেছিল যে সে এমনভাবে আমাদের যখন তাদের মানে বডি দেখানো হলো তখন সে মনে হচ্ছে যেন ঘুমিয়ে রয়েছে এইভাবে হাত দিয়ে। ওটাও কিন্তু ঠিক না, তার মানে অন্য জায়গার থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে ঘটনা ওখানে ঘটেনি, অন্য জায়গায় ঘটেছে। আর ওখানেও যদি ঘটে থাকে তাহলে তাকে আবার সাজানো হয়েছে। তাহলে সেই কথাটা আমি উত্তর দিচ্ছি, কিন্তু উনি যেটা কোশ্চেন করছেন সেটা উত্তর দিচ্ছি যে সেইখানে যখন সাজানো হয়েছে, আই উইল সে মিলর্ড, সেইখানে সাজানো হয়েছে, সেই সাজানোটা আপনি দেখছেন চশমা, কিন্তু চশমা নিয়ে সে ঘুমোয়ও নেই আর চশমা নিয়েও তাকে মারে নাই। সে তো একদম সঙ্গে সঙ্গে মানে তারা তো জোরে তাকে কাউকে মারতে গেলে তো ধস্তাধস্তি হবে, অতএব সেইখানে তাকে সে চশমা নিয়ে একদম সুন্দর করে শুয়ে আছে, এ তো হতে পারে না। আর সাধারণভাবে কোনো মানুষই যখন ঘুমোতে যায়, আমরা যারা চশমা মানে অনেক কলেজ লাইফ থেকে চশমা পরে আসছি, আমরা তো এই ভুলটা কখনো করি না। এমন যখন ঝিম মতো আসবে তখন আমরা টেনে নিয়ে সঙ্গে সঙ্গে পাশে রেখে দেব। এছাড়া পাশেরও থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমার চোখে থাকবে আর আমি থাকবো। আর যেভাবে শরীর পাওয়া গিয়েছে, মা বাবা যা বলছেন তারা তো দেখেছেন তাদের মানে
প্রথম হচ্ছে প্রায় 3-4 ঘন্টা বসিয়ে রেখেছে, তারপরে তাদের দেখতে দেওয়া হয়েছে, তখন তারা দেখেছে মনে হচ্ছে যেন সেজন্য মনে হয় যেন ঘুমিয়ে রয়েছে। এ তো ঘুম নয়, তাকে তো খুন করা হয়েছে। কিন্তু যেভাবে তার বডি রাখা হয়েছে সেটা না, যেভাবে যে অবস্থা ছিল, অর্থাৎ যেভাবে তার অবস্থা রয়েছে সেটা ঘুমের মানে না, ঘুম অবস্থা যেটা যে অবস্থায় রয়েছে তাতে মনে হচ্ছে ঘুম, কিন্তু এটা তো ঘুম হয়নি, তাকে তো খুন করা হয়েছে। এবং তারপরে তার শরীরে যে সমস্ত জায়গায় মানে রক্ত ঝরানো হয়েছে, আমি আগের দিনে আগে বলেছিলাম, আরেকবার দর্শকদের জন্য আমি বলি, দেখুন আমি চিন্তা করছিলাম যে এই যে পোস্টমর্টম রিপোর্টে এরা লিখছে যে এইখানে ইনজুরি, এইখানে ক্ষত হয়েছে, এইখানে ক্ষত হয়েছে, এইখানে ক্ষত হয়েছে এবং রক্ত বেরিয়েছে। এই রক্ত কি বড় একটা মানে কিছু ছোড়া টোরা দিয়ে টিয়ে কিছু দিয়ে তা না, খুব সূক্ষ্ম জিনিস দিয়ে, এই সূক্ষ্ম জিনিস দিয়ে সেখানে ঢোকানো হয়েছে। এটা কোনো ডাক্তার বা তার এই বিষয়ে খুব জ্ঞান আছে ছাড়া এটা করা সম্ভবপর নয়। অতএব ডাক্তারবাবু, এ আপনাদেরই কাজ মনে হচ্ছে। স্যার এই যে বিষয়গুলো বারবার উঠে আসছে, যে আপনি যেটা বলছেন, যেমন মারাত্মক অভিযোগ করেছিলেন, এর আগের বারেও বলেছিলেন যে স্ক্যালপেল জাতীয় কোনো কিছু দিয়ে খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছে এবং তাকে মৃত্যুর আগে যন্ত্রণা দেবার জন্যই ওইভাবে কাটা হয়েছে। মানে এই কাটাগুলো বা কাটমার্কসগুলো এগুলো সমস্ত মৃত্যুর আগের অ্যান্টিমর্টম না লিখে দিয়েছে উনি, কারণ পাক্কা পোস্টমর্টমে কিন্তু লেখা রয়েছে যে সমস্ত তার আঘাত করা হয়েছে সেই সব আঘাত হচ্ছে অ্যান্টিমর্টম মানে তখন জীবিত ছিলেন। তার মানে তাকে খুব যন্ত্রণা দিয়ে এরা মেরেছে। আর যারা মেরেছে তোমার নিজের লোকেরাই মেরেছে, তাহলে যন্ত্রণা দিতে তোমরা জানো। তাহলে তাদেরকে একটু ভালো করে এখন নিজেদের চিন্তা করতে হবে যে তাদেরই তো দায়িত্ব, তারাই ওখানে, তারা জানে যে কারাই এই সমস্ত কাজ, খারাপ কাজ করে বেড়ায়, কারা ওই প্রিন্সিপালের কথা শোনে না, আর কারা প্রিন্সিপালের চামচা তোমরা সবাই জানো। তাহলে আমি বলবো কি, এই ক্ষেত্রে এই যে যারা সিনিয়র ডাক্তার হোক আর জুনিয়র ডাক্তার হোক, সিবিআইকে যদি কেউ ভালো করে গাইড করতে মানে পারে তারা হচ্ছে ডাক্তাররা। সেই কাজটা কি ডাক্তাররা করছে? আপনারা উল্টো বলছেন কি সিবিআই কতদূর করছে, কিছু এগোচ্ছে না। তাহলে দায়িত্বটা তো আপনাদের, আপনার ঘরে হয়েছে, আপনার হসপিটালে হয়েছে, আমাকে তদন্ত করতে দিয়েছেন, আপনারা সেইখানে কি এইটুকুন করতে পেরেছেন যে আমরা এইটুকুন বলছি যে এ করতে পেরেছে, এই করতে পেরেছে, এমন তো কথা বলেননি। আপনারা তো প্রায় প্রেস স্টেটমেন্ট করতে পারতেন যে আমাদের সোজাসুজি অতখানি ঢাক গুরুগুরি না, 1, 2, 3 তারা এই কাজ করেছে, তা তো আপনারা বলতে পারেননি। তো তাহলে সেই দাবিটা আমরা সাধারণ নাগরিক হিসাবে সেই দাবিটা কি আপনাদের কাছে করতে পারি না? আপনি দেখুন, আপনারা এই আবার আন্দোলন শুরু করলেন, এই এত সে কথা আমরা পরে আপনারা, আমি জানি এর মধ্যে রয়েছে, পরে দেখা যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, যে ডাক্তারবাবু প্রথম হচ্ছে যে এই কাজটা সূক্ষ্ম হাতের কাজ, সেটা স্বাভাবিকভাবে ধরা যেতে পারে যে কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তো হয়নি। অনেক রকমের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, ছোট যখন নখ টকগুলো কাটা হয় তখন এক ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়, খুব সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট দিয়ে রক্ত ঝরানো হয়েছে। এটা তো মানে একটা আনাড়ি লোকের কাজ না, আনাড়ি লোকের অনেকটা কেটে দেবে। আমরা সাধারণ মানুষকে, আমাকে যদি বলা হয় যে এখানে একটু এটা কাটো, তাহলে তো অনেকটা কেটে ফেলবো আমি, না? তো এইটা তো হয়নি। সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায়, মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত বিভিন্ন জায়গায় অতি মানে সূক্ষ্মভাবে মনে হয় যেন মানে ট্রেন্ড মানে হাত দিয়ে এই কাজটা করা হয়েছে এবং খুব অসম্ভব কষ্ট পেয়ে এই মহিলা মৃত্যু হয়েছে। স্যার, এই যে আরজি করের যে অভয়ার ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তাতে আরও বেশ কিছু লিডস পেয়েছে বলে সিবিআই এর যারা এখন তদন্তকারী অফিসার তারা মনে করছেন, এবং সেই জন্য সোমবারই শিয়ালদা কোর্টে তারা নতুন করে এই যে
প্রাক্তন যে ওসি অভিজিৎ মণ্ডল এবং এই যে সন্দীপ ঘোষ, এদের দুজনকে আবার নতুন করে হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করতে চান বলে তারা জানিয়েছেন আদালতের কাছে, এবং আদালতের কাছে তারা এরকম আর্জি পেশ করেছেন। তাহলে কি এখন মনে হয় যে এদের খেলা এখন শেষের পথে? কিন্তু ওদের কাস্টডিতে দেয়নি, ওরা বলছে যে আপনি তোমরা ইয়েতে আসো, জেলে এসে ইন্টারোগেশন করো। এইখানে একটা প্রশ্ন আছে, যখন আপনি এটা যখন তুমি যখন ওটা বললে, তাহলে এই প্রসঙ্গে তারা কিন্তু কি বলেছে, যে ধরনের এভিডেন্স এসছে সেটা যদি এভিডেন্স থাকলে তো হবে না, তাকে সেই এভিডেন্সটাকে প্রমাণ করতে হবে যখন ট্রায়াল হবে, যখন শুনানি হবে কোর্টে, সব কিছু মানে চার্জশিট হওয়ার পরে টরে চার্জ ফ্রেম করার পরে যখন শুনানি হবে, তখন তো প্রমাণ করতে হবে। তো তাই যদি প্রমাণ হয় তাহলে দেখা যাচ্ছে কি, জাজ নিজে লিখেছেন, তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে দুজন, বিশেষ করে যে এক্সপেন্সিবল, তাদের সবচেয়ে বড় দণ্ড হতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে যে উনি কিন্তু দেখে নিয়েছেন যে সিবিআই অনেকটাই এগিয়ে গিয়েছে। তাহলে কোনটা? এইটা তো মানে শুধু প্রমাণ লোপাট করলে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমি তো সাধারণত প্রমাণ হলে তার মৃত্যুদণ্ড হয় না, একই দণ্ড মানে হওয়া উচিত, কিন্তু সেটা কী হয়, ওই তো একটা আলাদা অফেন্স, ওটা একটা অফেন্স নয়। কিন্তু আমাদের আইনে এই যে যারা প্রমাণটা লোপাট করে, তার একটা আইনের মধ্যে সে পড়বে, আর যে খুন করে তার একটা আলাদা আইন, মানে সেকশন বলা হয়, আলাদা সেকশন আছে। তাহলে ওটা কি এই খুন করার কথাটা উনি বলছেন? তা তো আমরা বলতে পারছি না। তো সেই জন্যে কিন্তু ইঙ্গিতটা ওইরকম, ইঙ্গিতটা কিন্তু ওই দিকেই, যে এরা খুনের মধ্যেও কি আছে, ছিল কি না। যদি খুনের মধ্যে না থাকে তাহলে একজন জাজ বলবেন যে যদি এটা প্রমাণ হয় তাহলে মৃত্যুদণ্ড হবে, এটা আমার বিশ্বাস করি না আমি। স্যার, আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কালকে উঠে এসেছে, মানে কালকে নয়, সিবিআই এর যে এই যে তদন্ত, এই তদন্তের মাধ্যমে শুধু যে অভয়ার মানে রেপ বা মার্ডারের যে কথা তা নয়, তার বাইরেও একাধিক যে মানে খারাপ কাজ চলছিল হাসপাতালে সেগুলো উঠে এসেছে। তার মধ্যে মর্গের যে ঘটনাগুলো, মর্গে নীল ছবি তৈরি করা, অথবা মৃতদেহ পাচার করে দেওয়া, বা মৃতদেহের যে ইয়েগুলো রয়েছে মানে রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টার থেকে মৃতদেহের নাম টাম সমস্ত লোপাট করে দেওয়া, এবং যে বর্জ্যগুলো মেডিকেল বর্জ্যকে রিইউজ করা ইত্যাদি ভয়ঙ্কর সব অভিযোগ উঠে এসছে। এবং এর মধ্যেই জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি তিনি তখন বলছেন যে আরজি করে ফেক মেডিসিনের ঘটনাও রয়েছে, মানে এতগুলোর সঙ্গে আরো একটা অ্যাড হলো যে ফেক মেডিসিনের ঘটনাও রয়েছে, এবং বাংলাদেশি মডেলও সক্রিয় রয়েছে। এ তো ভয়ঙ্কর অভিযোগ করলেন আবার। হ্যাঁ, এটা উনি কিন্তু ফিরোজ এডুলজি এই কথাটা কিন্তু বলেছেন যে এখানে বাংলাদেশে মডেল সক্রিয় রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আবার ইন্টারন্যাশনাল ব্যাপারটা, আন্তর্জাতিক ব্যাপার আসছে। কি হয় আমি বলি, এটা কেন হয় আমি বলছি, যখন এই ধরনের অপরাধ লোকেরা করতে থাকে, করতে 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 এটা অর্গানাইজড ক্রাইম হয়ে যায়। মানে অর্গানাইজড ক্রাইম হচ্ছে মানে সুচিন্তিত, মানে একটা না, মানে একটা ডেড বডি খালি পাচার করছে তা না, মানে এটা তো নয়, একদিন না, এক মাস না, এক বছর না, এবং তার জন্য বিশেষ লোকের দরকার, এবং সেটাকে বিক্রি করতে গেলে আবার যারা কিনবে তাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। তো এই সমস্ত করতে গেলে একটা চক্রের মধ্যে পড়তে হয়। সেই চক্রটা কারা কিনবে, কিনে সে আবার বিদেশে পাঠাবে কি এইখানে রাখবে, এ তো বলা যায় না। তো সেই কথাই তো ফিরোজ উদ্দি বলছে, যে ওই কেসে তো ওইরকম হয়েছিল, একটা পার্টিকুলার একজন, তাকেও একজন ডাক্তার মারা গিয়েছিল, তার এখনও তার বিচার হয় নাই। তো এটাও যে ওইরকম হবে না এর কি গ্যারান্টি আছে?